বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা ঘিরে সংবাদ সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল। এই উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা বিকেলে সেখানে এসে জড়ো হন। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন। এ নিয়ে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটে। প্রতিযোগিতায় কেউ এগিয়ে থাকবে, কিন্তু কেউ পিছিয়ে পড়বে। ইতিবাচক প্রতিযোগিতা বাংলাদেশকে এগিয়ে নেবে। এখন মানে দেখুন না, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ছাত্রলীগ স্টাইলে বাংলাদেশের রাজনীতি চলতে দেয়া হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে মানিকগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত জেলার সকল কলেজ এবং মাদ্রাসা শাখার ছাত্রদলের মাঝে সদস্য ফর্ম বিতরণ ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যারা ছাত্রলীগের কমিটিতে ছিল এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তাদের কাউকে ছাত্রদলের পতাকা তলে নিয়ে আসা যাবে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের কাউকে আমাদের এই ছাত্রদলের পতাকা তলে নিয়ে আসা যাবে না। যে আমি আসলে চেয়েছিলাম না, আমি সত্যিকার অর্থে ইসলাম ছাত্র শিবির কিংবা জামাত ইসলামের রাজনীতি করি। আপনারা কি মেনে নেবেন? কেউ সমাজ মেনে নেবে? সেজন্য এই ধরনের যদি কেউ কর্মকাণ্ডে লিপ্ত থেকে থাকে, তাদেরকে ঘোষণা দিয়ে আপনারা প্রতিহত করবেন। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন দল। ইতিমধ্যে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। ক্ষমতা ছেড়ে তার এমন রাজপথ বেছে নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ মানুষ, আবার রয়েছে অনেকের মিশ্র প্রতিক্রিয়াও। এস এম আরিফ জানাচ্ছেন বাকিটুকু। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনায় জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন দল। ইতিমধ্যে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। ক্ষমতা ছেড়ে তার এমন রাজপথ বেছে নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ মানুষ। যে ক্ষমতা ছেড়ে দিয়ে সে একটা রাজনৈতিক দলে আসতেছে, ক্ষমতার মোহ তার ভিতরে নাই, সে জনগণের জন্য কিছু করতে চায়, এটাকে আমরা স্বাগত জানাই। ওনার জায়গা থেকে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বের হয়ে আসলেন, আমরা এই ধরনের কনস্ট্রাকটিভ রাজনীতি আমরা চাই। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন নাহিদ। 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে দলটির। ছাত্রদের রাজনৈতিক দলের নাম কিংবা প্রতীক কি হতে পারে তা প্রকাশ করেনি সংশ্লিষ্টরা। তবে এই নতুন রাজনৈতিক শক্তি নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা অতীত ইতিহাসে অনেক কিছু দেখেছি, অনেকে অনেক দল করেছে, কিন্তু কমিটমেন্টের কারণে মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারেনি। এখন ওনারা যদি কমিটমেন্ট হয়, প্রতিশ্রুতিবদ্ধ হয়, মানুষের কাছে যায়, সত্যিকারই কাজ করার ইচ্ছা প্রকাশ করে, মানুষ কিন্তু ওনাদেরকে চাইবে। আমরা চাই নতুন দল আসুক, ওয়েলকাম, কিন্তু নতুন দল আসলে যে আগের চেয়ে ভালো হবে এরকম চিন্তাভাবনা এখন আমাদের মনে বাধা খাচ্ছে। যদিও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ছাত্রদের প্রতি আস্থা রাখতে চায় সাধারণ মানুষ। প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সবসময় গণমানুষের জন্য কাজ করার আহ্বান তাদের। জ্ঞান এবং যে মেধা, সেটা সমন্বয়ে সমাজে একটা সুন্দর একটা মানে ক্ষমতার বন্টন এবং সব জায়গায় সমতা আনার জন্য কাজ করে যাবে। যেই নেতৃত্ব আসুক, দেশে আসলে শান্তি আসুক, দেশে শান্তি এসে মানুষজন শান্তিতে থাকুক। আমি একজন প্রবাসী, আমি এসে নির্দ্বিধায় যাতে রিক্সায় ঘুরতে পারি, আমি যাতে চুরি ছিনতাইয়ের ভয় না করি, এগুলো চাই। আসলে আমাদের সবার প্রত্যাশা হলো এটাই, যে দলকে ভালো না বেসে দেশকে ভালোবাসি। বিএনপি জামায়াতের মতো বড় দলের ভিড়ে ভোটের রাজনীতিতে তরুণ ছাত্রনেতাদের নতুন দল কতটা সুবিধা করতে পারে সেটি এখন দেখার বিষয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।
বুধবার রাজধানী সংসদ ভবনের এলডি হলের মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বর্ধিত সভা। বর্ধিত সভার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ দল এবং সারা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন নেতারা। প্রায় 4000 নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা হবে। আগামী নির্বাচন আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও তথ্য মাহবুব সৈকতের। বিএনপির বর্ধিত সভার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে এই আয়োজন। স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও অংশ নেবেন ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, নির্বাহী অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জেলা উপজেলার শীর্ষ নেতারা। আমাদের একদম নির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, অ্যাডভাইজারি কমিটি, বিগত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, সব মিলে প্রায় 4000 নেতৃবৃন্দ আমাদের এই সভায় উপস্থিত হবেন। আমরা একটা স্লোগানকে প্রাধান্য দিচ্ছি যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। দীর্ঘ 28 বছর পরে এ ধরনের আয়োজনে অংশ নিতে এসেছেন প্রবাসী নেতারাও। আগামীতে জনরায়ের মাধ্যমেই কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রত্যাশা সবার। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা সবসময় বলেছেন যে আমরা জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের মনের অবস্থা বুঝতে হবে এবং জনগণের চাহিদা পূরণ করতে হবে। তা আমরা চাবো যে এই বর্ধিত সভার মাধ্যমে সেই বক্তব্যটা আরও স্পষ্ট এবং জোরালো হয়। আমরা চাই মুক্ত সংস্কৃতি, যাতে যে সংস্কৃতি দেশের এবং দেশের মানুষের কল্যাণে আসবে, যেটা আগামী বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, যে বাংলাদেশের ইমেজকে বড় করবে এবং বহির্বিশ্বে বাংলাদেশকে একটি নতুন ক্লিন ইমেজ দিয়ে প্রতিষ্ঠিত করে দেবে। প্রায় 4000 অংশগ্রহণকারীদের নিয়ে সকাল 9টা থেকে শুরু হওয়া বর্ধিত সভার উদ্বোধনী পর্ব শেষ হবে দুপুর নাগাদ। এরপর দ্বিতীয় পর্ব হবে রুদ্ধদ্বার। আলোচনা হবে দলীয় অভ্যন্তরীণ বিষয়ে। বিশ্বাস করব আমাদের তৃণমূল হচ্ছে আমাদের দলের মূল শক্তি। তো তারা আসবেন, তারা তাদের বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই আমাদের আগামী দিনের পথ চলা আমরা নির্ধারণ করব। আমরা রাজনৈতিক অবস্থা এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এগুলোকে সামনে নিয়ে, এবং আপনারা জানেন যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই। বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আপনার আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবে। আর এসব আলোচনায় সার্বক্ষণিক ভার্চুয়াল মাধ্যমে যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মিলে আগামীকালকের যে বর্ধিত সভা তা সফলভাবে শেষ হবে। তবে সেই বর্ধিত সভায় সশরীরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সশরীরে উপস্থিত না থাকার যে শূন্যতা তা কিন্তু রয়েই যাবে নেতাদের মনে। মাহবুব সৈকত, মাই টিভি, এলইডি হল ময়দান, জাতীয় সংসদ ভবন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো গডফাদার, মাফিয়া কিংবা ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না। আগামী দিনে দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে আরেকবার যুব সমাজকে জেগে উঠতে হবে। সকালে পঞ্চগড়ে জামায়াতে ইসলামের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত কোনো ধামকি ভয় পায় না উল্লেখ করে বলেন, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে তার দল। প্রতিবেদন আতিকুর রহমান তিতাসের। এই সংস্কারের মধ্য দিয়ে আগামী নির্বাচনের পথে বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াত ইসলামের জনসভা। এতে অংশ নিতে সকাল থেকেই জেলার 5 উপজেলা ও 3টি পৌরসভা থেকে নেতাকর্মীদের ঢল নামে সমাবেশের স্থলে। সকাল 9টায় জনসভায় উপস্থিত হন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আপনাদেরকে সাথে চাইব দেশ গড়ার কাছে, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব আমরা। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব। দেশে আর কোনো গডফাদার, মাফিয়া কিংবা ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে আরেকবার যুব সমাজকে জেগে উঠতে হবে। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে।
দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাজীবন শেষ করা মাত্রই চাকরির সুযোগ ও নারীরা মর্যাদা ও নিরাপত্তার সাথে সমাজের সব ক্ষেত্রে কাজ করতে পারার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জামায়াতের আমির। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। 2022 সালের 28 সেপ্টেম্বর ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড় সফরে এসেছিলেন। সে সময় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে নিহত 71 জনের পরিবারকে সহায়তা এবং সমবেদনা জানান তিনি। এরপর 2024 সালের 16 এপ্রিল আবার এসেছিলেন পরিবারগুলোর খোঁজ খবর নিতে। জেল থেকে মুক্তি হয়ে 1.5 মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছিলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তোমাদেরকে পরিবারের সদস্য। 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। স্থানীয় সময় বুধবার জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরো বলেন, যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে কিছু সংস্কার হবে, আর যদি বড় ধরনের সংস্কার হয় তাহলে আগামী বছরের জুনে নির্বাচন হবে। এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। যে মাননীয় প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বর তিনি বক্তৃতায় বলেছেন, ডিসেম্বরে অথবা 2026-এর জুন নাগাদ ইলেকশন হবে। ডিসেম্বরের মধ্যে যদি হয় কিছু সংস্কার করে ডিসেম্বরে হবে, আর যদি বড় ধরনের সংস্কার করতে হয় সেটি আগামী বছর জুনের মধ্যে হবে। তা আমরা সেই ডিসেম্বরকে সামনে রেখেই আমাদের নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভগ্ন অর্থনীতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু গত 6 মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল সেটা যে কোনো সময় ফল করত বলেও জানান তিনি। রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি আরও জানান, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল সাউথ এশিয়া ইলেকট্রিসিটি গ্রিড করার চেষ্টা করছে সরকার। ইয়াকসুন চাচ্ছিলেন স্যামসাং সহ পুরো বড় বড় ইনভেস্টরদেরকে কোরিয়ান ইপিজেটে আনতে। উনি যখন দেখলেন যে তার এই কি জন্য কোরিয়ান ইপিজেটে ইনভেস্টমেন্ট মানে ল্যান্ডের ইস্যুটা সেটেল হয় নাই, করে নাই, ইচ্ছা করে নাই, যাতে তাকে ওই চিটাংয়ের কিছু কিছু এই পতিত স্বৈরাচারের যারা ক্লোজ যারা ছিল বিজনেস, তারা চায় না যে সেই কাজগুলো করুক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মাহফুজ আলমের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তিনি ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে। মানবতা বিরোধী অপরাধের মামলায়
জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। 22 এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। রিপোর্ট সাইদুর রহমান আবিরের। আদালতে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী 4টি গ্রাউন্ডে বক্তব্য উপস্থাপন করেন। বলেন, আপিল বিভাগ পূর্বে আজহারের সাজা বহাল রেখে যে রায় দিয়েছেন সেখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি। যেভাবে আন্তর্জাতিক আইন বাদ দেওয়া হয়েছে তা আপত্তিকর। এছাড়াও মামলার সাক্ষ্য নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও জানান আইনজীবী। সবকিছু শুনে জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। প্রথম গ্রাউন্ড হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ লিভ গ্রাউন্ড হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রাউন্ড হয়েছে। আদালত লিভ টু আপিলের অনুমতি দিয়ে আগামী 22 এপ্রিল আপিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আসামিকে 2 সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলছেন আপিল বিভাগ। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, ওই 4টা গ্রাউন্ডে মূল এপিলটার শুনানি হবে। এটিএম আজহারুল ইসলাম 2012 সালের গ্রেপ্তার হবার সময়ে জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন নিয়ে যাতে কোনো বিভক্তি বা বিভাজন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাতে অমর একুশে বইমেলা শ্যামা উবায়েদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব আরও বলেন, আমাদের মুক্ত চিন্তা করা প্রয়োজন। কারো সাথে মতের মিল নাই হতে পারে, কিন্তু তার মত প্রকাশের জন্য নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ করতে দেখা যায়। নতুন প্রজন্মকে ইতিবাচক মনোভাব নিয়ে ভাবতে হবে। আমরা আজকে এমন একটি অবস্থায় উপনীত হয়েছি যখন আমরা একটি ফ্যাসিবাদের অবস্থা থেকে গণতন্ত্রের উত্তরণের একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি। এই সময়টা আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন। আমাদের প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অত্যন্ত আমি মনে করি যে দায়িত্বশীল ভূমিকা পালন করবার একটা দায়িত্ব রয়েছে। আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল খড় কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণত ভোররাতে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সারা দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। এই জন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল, এখন আর সেই অসন্তোষ নেই, এটা কাটিয়ে ওঠা হয়েছে। আশুলিয়ায় সাভার ধামরায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছে। গাজীপুরের আদালত থেকে 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গাজীপুর জেলা দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটেছে। জানা যায়, এদিন দুপুর 1:30টার দিকে 30 থেকে 40 জনের একটি দল আদালত প্রাঙ্গণে এসে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে সেখানে থাকা মানুষ আতঙ্কিত হয়ে যায়। পরে পুলিশ ও আইনজীবীদের ধাক্কা দিয়ে ফেলে মারধর করে 2 আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে
তা জানা যায়নি। দু সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ 3,45,000 কোটি টাকা ছাড়িয়েছে। 2023 সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 1,45,633 কোটি টাকা। এই হিসেবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 2 লাখ কোটি টাকা, আর 6 মাসে বেড়েছে 1,34,000 কোটি টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই তথ্য জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে, নিয়মনীতি সঠিক পরিপালনের কারণে এখন তা খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের 20.2% বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। বাণিজ্য সংবাদ। সবুজে গড়ি বসত মোড়া, বৃক্ষ শোভিত নতুন ধরা, এই স্লোগানকে সামনে রেখে পূর্বানী ইন্টারন্যাশনাল হোটেলে শুরু হলো নতুন ধরা একক আবাসন উৎসব। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান ও উপ ব্যবস্থাপনা পরিচালক মেরিনা সাদি উৎসবের উদ্বোধন করেন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশগত ছাড়পত্র প্রাপ্ত কোম্পানি নতুন ধরায় প্লট বুকিং দিলেই থাকছে অভাবনীয় ছাড়। এছাড়া নতুন ধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের গর্বিত মালিক হওয়ার আকর্ষণীয় সুযোগ মিলছে উৎসবে আগ্রহী গ্রাহকদের উপচে পড়া ভিড় জমেছে। প্রবাসের খবর। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সৌদি আরবের উদ্যোগে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে সৌদি আরবের ভিশন 2030 বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। জেদ্দা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, জেদ্দার একটি হোটেলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত দক্ষ জনশক্তি রপ্তানি, বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের বিষয়ে সভায় আলোচনা করা হয়। বাংলাদেশ কনসুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় কনসাল জেনারেল মিয়া মাইনুল কবিরের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন। মালয়েশিয়ায় গিয়ে নিখোঁজ হওয়া স্বামী রাকিব হাসানের সন্ধান চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী। বুধবার সকালে উপজেলার মোগরা ইউনিয়নের উমেদপুর গ্রামের রাকিব হাসানের বাড়িতে এই সংবাদ সম্মেলন করা হয়। রাকিব হাসান ওই গ্রামের মেহেদী হাসানের পুত্র। তিনি 17 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের দাবি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীর স্ত্রী নাহিদা আক্তার। এই সময় উপস্থিত ছিলেন রাকিব হাসানের মা লক্ষ্মী বেগম।